আচ্ছা, আমাদের আজকের লেকচারটা খুবই ছোট। পরিসংখ্যানের 80%ই আমরা অলমোস্ট গতকালকে আলোচনা করে ফেলছি। আজকে আমরা পরিসংখ্যানের সেকেন্ড লেকচার দেখব, আর সম্ভাবনা করবো এর পরের দিন আমরা সম্ভাবনার 3-4টা সূত্র আছে, সূত্রগুলো তোমরা মুখস্থ করবা। তো শুরু করি লেকচার 2। আচ্ছা, এখানে দুইটা টপিক আছে, একটা হচ্ছে বিভেদানাঙ্ক অথবা ব্যবধানাঙ্ক, সেম জিনিস। দেখো, লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছিলাম, সিগমা সিগমা ছিল পরিমিত ব্যবধান। আর পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে যা পাইতাম তা ছিল ভেদাঙ্ক। ওইটা ছিল ভেদাঙ্ক। সিগমা ছিল পরিমিত ব্যবধান, আর সিগমাকে স্কোয়ার করলে পাইতাম ভেদাঙ্ক। ভেদাঙ্কর সাথে আজকে যেটা করবো সেটা এক না, আজকে হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক অথবা ব্যবধানাঙ্ক, ওইটা ছিল শুধু ভেদাঙ্ক। আর এটা হচ্ছে বিভেদাঙ্ক অথবা ব্যবধানাঙ্ক। তো এটা বের করার সূত্র হচ্ছে সিভি, মানে কমিউলেটিভ ভেরিয়েন্স, সিগমা ডিভাইড বাই এক্স বার ইন্টু 100%। আমি এটার কোনো সলিউশন করে দেই নাই, আমার মনে হয় তোমরা পারবা। এটা শ্রেণীকৃত মানের জন্য আসতে পারে, অশ্রেণীকৃত মানের জন্য আসতে পারে। যদি শ্রেণীকৃত মানের জন্য আসে, সাপোজ আগে বলি অশ্রেণী, তাহলে সবার আগে তোমার কি বের করতে হবে? সিগমা বের করতে হবে। সিগমা মানে কি? পরিমিত ব্যবধান বের করতে হবে, যেটা আমরা গত ক্লাসে শিখছি। এক্স বার কি? অশ্রেণীকৃতের বেলা যতগুলো সংখ্যা আছে তাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিলে এক্স বার চলে আসে, গাণিতিক গড়। তো সিগমা আর এক্স বারের মান ভাগ করে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজের মানটা আসবে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আচ্ছা, এটা যদি অশ্রেণী গেল। যদি শ্রেণীকৃত আসে, শ্রেণীকৃতের বেলাও তো আমরা পাই সিগমা মানে পরিমিত ব্যবধান বের করতে পারি। শ্রেণীকৃতের বেলাও আমরা এক্স বার বের করতে পারি। কীভাবে বের করি? ওই যে বক্সের ভিতরেই করতাম, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, এক্স বার চলে আসবে। তো এটা আমরা শ্রেণীকৃতের বেলাও বের করতে পারবো। তার মানে যখনই তোমার কোনো অঙ্কে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বের করতে বলে, আমাদের ফার্স্ট প্রসিডিউর হইতেছে দুইটা জিনিস বের করা। একটা হচ্ছে সিগমা, সিগমা মানে পরিমিত ব্যবধান। আরেকটা হচ্ছে এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড়। এই সিগমা মানে পরিমিত ব্যবধান এবং এক্স বার মানে গাণিতিক গড় বের করতে পারলেই আমরা বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বের করতে পারবো। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক এটা 2 মার্কের কোশ্চেন আকারে আসে। এটা অশ্রেণীকৃত মানে আসে শুধুমাত্র, শ্রেণীকৃত মানের কোনো পরিসরাঙ্ক হয় না। দেখো, পরিসরাঙ্কে প্রকাশ করছে সিআর দিয়ে। সূত্র হচ্ছে এক্স লার্জ মাইনাস এক্স স্মল ডিভাইডেড বাই এক্স লার্জ প্লাস এক্স স্মল ইন্টু 100%। তো খুবই সহজ একটা ফর্মুলা, লার্জ মাইনাস স্মল ডিভাইডেড বাই লার্জ প্লাস স্মল ইন্টু 100%। এক্স লার্জ বলতে বোঝায় উপাত্তের বড় মান, এক্স স্মল বলতে বোঝায় উপাত্তের ছোট মান। দেখো, 6, 8, 3, 4, 7, 9 এই যে মানগুলো আছে এগুলোর পরিসরাঙ্ক বের করতে বলছে। তো এখানে সর্বোচ্চ মান মানে এক্স লার্জ কত? 9। সর্বনিম্ন মান মানে এক্স স্মল কত? 3। তাহলে এক্স লার্জের মান পেয়ে গেলাম, এক্স স্মলের মান পেয়ে গেলাম। তো পরিসরাঙ্ক এখন আমরা জাস্ট ফর্মুলায় বসা দিলে মানটা চলে আসছে 50%। এর পরের কনসেপ্ট হচ্ছে চতুর্থক ব্যবধান শ্রেণীকৃত মানের জন্য। আমরা লাস্ট ক্লাসে চতুর্থক ব্যবধান অশ্রেণীকৃত মানের জন্য শিখছিলাম Q3 - Q1/2। শ্রেণীকৃত মানের জন্য ফর্মুলাটা Q3 - Q1/2ই, জাস্ট একটা নতুন ফর্মুলা এখানে লাগবে। এটা কিউ স্মল এন, কিউ ছোট হাতের এন ইকুয়াল টু এল ছোট হাতের এন প্লাস ছোট হাতের এন ইন্টু বড় হাতের এন ডিভাইডেড বাই 4 মাইনাস বড় হাতের এফ এন ডিভাইডেড বাই ছোট হাতের এফ এন ইন্টু এইচ। অঙ্ক সোজা, কিন্তু সূত্রটা একটু মনে রাখতে হবে। কিউ এন, এই ছোট এন এর মান যদি আমি 1 বসাই তাহলে পাওয়া যাব Q1, যেটা আমার সূত্রে লাগবে। যদি আমি ছোট এন এর মান 3 বসাই তাহলে পেয়ে যাব Q3, যেটা আমাদের সূত্রে লাগবে। তো এখানে এন এর মান একবার ছোট 1 বসাইলে ছোট Q1 পাবো, 3 বসাইলে Q3 পাবো। Q1 আর Q3 এর মানটা এই সূত্রে প্লেস করে দিলেই আমরা চতুর্থক ব্যবধান পেয়ে যাব শ্রেণীকৃত মানের জন্য। তো দেখি আমরা কিভাবে চতুর্থ ব্যবধানটা বের করব শ্রেণীকৃত মানের জন্য। আচ্ছা, আমি একটা ম্যাথ
করছে এখানে চতুর্থ ব্যবধানের শ্রেণীকৃত মানের জন্য ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে ঘর করতে হয় কম, মাত্র একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। প্রথম হচ্ছে ব্যবধান 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12। এরপরে 3 নাম্বারটা হচ্ছে গণসংখ্যা, এটা আমরা দেখে দেখে তুলতে পারি 20, 28। 4 নাম্বারটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এগুলো আমরা 19-এ শিখছি মধ্যক বের করার সময় 20, 20 যোগ 28 48, 48 যোগ 40 88, 88 12 100, 130, 130। মোট গণসংখ্যার মানটাকে এখানে বড় হাতের এন দ্বারা প্রকাশ করবা, ক্যাপিটাল এন, স্মল এন না। সেকেন্ড একটা ঘর, এখানে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে। দেখো এখানে শ্রেণীসীমাটা কিভাবে আছে, 1 থেকে 4, 4-এর পর আবার শুরু হয়েছে 5 থেকে, 5 থেকে 8, 8-এর পর আবার শুরু হয়েছে 9 থেকে। এমন না কিন্তু 4 থেকে শেষ হয়েছে, আবার 4 থেকেই শুরু হয়েছে। যদি এরকম হতো 4 থেকে শেষ, 4 থেকে আবার শুরু, সাপোজ 1 থেকে 4, 4 থেকে 8, আবার এখানে 8 শেষ হলে আবার এখানে আবার 8 থেকে আসলো, 8 থেকে 12, এখানে 12 থেকে শেষ হয়েছে, এখানে আবার শুরু হলো 12 থেকে 15। তাহলে সেই ক্ষেত্রে আমার আর এই ঘরটা করতে হবে না। এই ঘরটা করতে হবে কেন, দুইটা ঘরের রেঞ্জগুলোকে সেম রাখার জন্য। যেমন দেখো 1 থেকে 4, আমরা 1 থেকে 0.5 কমাই দিলাম 0.5, 4 থেকে 0.5 বানাই দিলাম 4.5। মানে প্রথমটা থেকে 0.5 কমানো, পরেরটা থেকে 0.5 বাড়ানো। এই প্রথমটা থেকে 0.5 কমায় 0.5, পরেরটা থেকে 0.5 কমায় 4.5, পরেরটা থেকে আবার 0.5 কমাইলাম 4.5, পরেরটা থেকে 0.5 বাড়াইলে 8.5, এখান থেকে আবার 0.5 কমাইলে 8.5, এখান থেকে 0.5 বাড়াইলে 12.5। মানে দেখো এটা করার সুবিধাটা কি হইলো, এই ঘরের উচ্চ সীমা 4.5, এই ঘরের নিম্ন সীমাও 4.5, সেম। মানে যেটাকে তোমরা আগে বলতাও অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, 9-10-এ যখন আয়তলেখ করতা তখন এরকম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করা লাগতো। 8.5, 8.5, 12.5, 12.5, 16.5, 16.5। যদি এখানে ব্যবধানটা এরকম করে অলরেডি থাকতো যে এখানে 4 থেকে শেষ, এখানে 4 থেকে শুরু, এখানে 8 থেকে শেষ, এখানে 8 থেকে শুরু, তাহলে আর প্রকৃত শ্রেণীসীমা ঘরটা করা লাগতো না। এখন যেখানে শুরু শেষ সেখানে শুরু হয় নাই বলে প্রকৃত শ্রেণীসীমাটা করলাম। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় তোমার টেবিল তৈরি করাটা বুঝতে পারছো। এবার আমি আগেই বলছি আমাদের এই ফর্মুলাটা লাগবে, কিউ এন। কিউ এন থেকে আমরা একবার বের করবো কিউ ওয়ান, এন এর মান 1 বসে, একবার বের করবো কিউ থ্রি, ছোট এন এর মান 3 বসাইলে আসবে কিউ থ্রি, ছোট এন এর মান 1 বসাইলে আসবে কিউ ওয়ান। তো দেখি ম্যাথটা আমরা লিখছি, আমরা জানি কিউ এন ইজ ইকুয়াল টু, ফর্মুলাটাকে লিখে নিলাম। তো এখানে আমি 1 বসাবো, কিউ ওয়ান। এর আগে রাফে একটা কাজ করছি, এই যে মোট গণসংখ্যা 130, 130কে ভাগ করছি 4 দিয়ে। কেন 4 দিয়ে? ওই যে চতুর্থ ব্যবধান আমরা সবসময় তো 4 দিয়ে ভাগ করতাম। 4 দিয়ে ভাগ করে মানটা পাইছে 32.5, মানে 32.5। মানে প্রতি 32.5 ঘর পর পর আমি প্রথমে পাবো কিউ ওয়ান, তারপরে কিউ টু, তারপরে কিউ থ্রি, তারপরে কিউ ফোর। তো প্রথমবার 32.5 ঘর গেলে গেলে আমি পাবো কিউ ওয়ান, তারপরে এবার আরও 32.5 ঘর গেলে পাবো কিউ টু, কিউ টু তো দরকার নাই, তারপরে আরও 32.5 ঘর গেলে পাবো কিউ থ্রি। কিউ ওয়ান আর কিউ থ্রি আমরা বের করবো। তো এই যে 130কে মোট গণসংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে আসলো 32.5। 32.5 মানটা এখন আমরা খুঁজবো ক্রমযোজিত গণসংখ্যার ঘরে কোথায় আছে। এইখানে 20 পর্যন্ত শেষ, এখানে 48 পর্যন্ত শেষ। তাহলে যেহেতু প্রথম ঘরে 20 পর্যন্ত শেষ, এই ঘরে শুরু হয়েছে 20-এর পর থেকে কত পর্যন্ত, 48 পর্যন্ত। তাহলে এই ঘরে 32.5 আছে। তো যেই ঘরে 32.5 আছে ওই ঘরের প্রকৃত নিম্ন সীমার যে ছোট মানটা সেটাই হবে L1, মানে L1 হচ্ছে 4.5। আবার বলি, 120কে 4 দিয়ে ভাগ করলে 32.5, মানে 32.5 ঘর গেলে আমি পাবো Q1। তো 32.5 এই ঘরে আছে, যেই ঘরে থাকবে সেই ঘরের প্রকৃত নিম্ন সীমার ছোট মানটাই হচ্ছে L1। তো এখানে L1 হচ্ছে 4.5। আচ্ছা, ছোট হাতের n এখানে কত, 1, যেহেতু আমি Q1 বের করতেছি। বড় হাতের n এখানে কত, 130, যেহেতু মোট 130, ডিভাইডেড বাই 4, সূত্র 4। বাকি থাকে দুইটা, F1, বড় হাতের F1 আর ছোট হাতের F1, আর থাকে h। আচ্ছা, h বলে রাখি, h হচ্ছে ব্যবধান কত করে বাড়তেছে। দেখো কত করে বাড়তেছে শ্রেণীগুলা, 1 থেকে 4, 5 থেকে 8, 4 ঘর করে বাড়তেছে না, তাই h এর মানটা 4।
তাহলে কি কি বের করা হয়ে গেল? L1 কীভাবে পাইছি? ওই 32.5 যেই ঘরে আছে সেই ঘরের প্রকৃত নিম্ন সীমার ছোট মানটাই L1। ছোট হাতের n হচ্ছে 1, বড় হাতের n হচ্ছে মোট গণসংখ্যা, h হচ্ছে 4 করে বাড়তেছে তাই 4। এখন বড় হাতের F1 আর ছোট হাতের F1 বের করি। দেখো আমরা বের করছিলাম কোনটা? 32.5 কোন ঘরে আছে? এই ঘরে না? যেই ঘরে থাকবে 32.5 সেই ঘরের উপরের গণসংখ্যাটা, উপরের ক্রমযোজিত গণসংখ্যাটি হবে বড় হাতের F1। তাহলে এই ঘরে 32.5 ছিল, তার উপরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20, এটাই হচ্ছে বড় হাতের F1। আর যেই ঘরে 32.5 আছে ওই ঘরের গণসংখ্যা হচ্ছে ছোট হাতের F1। তো গণসংখ্যা ছোট হাতের F1 হবে 28। দেখো বুঝছো কিনা? যেই ঘরে 32.5 পাইছিলাম, এই 32.5 কীভাবে পাইছিলাম? 130কে 4 দিয়ে ভাগ করে। যেই ঘরে 32.5 আছে তার উপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যাটা হবে বড় হাতের F1, এবং যেই ঘরে 32.5 আছে ওই ঘরের গণসংখ্যা হচ্ছে ছোট হাতের F1। আর এইচ তো 4 আগের মতোই, মানটা বসে আসছে 6.29। তো আমি Q1 পেয়ে গেলাম। এখন Q3 পাইতে গেলে 32.5 ঘর তো গেলে পাবো Q1, আরও 32.5 ঘর গেলে পাবো Q2। তো 32.5 যোগ 32, 64, 65 আসে। তাহলে 65 যেখানে যেখানে 65 আছে সেখানে গেলে পাবো Q2। আমার তো Q2 দরকার নাই, Q3 দরকার। তাহলে 65-র সাথে আরও 32.5 যোগ করলে আসবে 97.5। তাহলে 97.5 যেই ঘরে আছে সেই ঘরেই পাওয়া যাবে Q3। তো 97.5 কোন ঘরে আছে? ক্রমযোজিত গণসংখ্যার ঘরে খুঁজি। এই ঘরে 88 পর্যন্ত শেষ। তাহলে 97.5 কি এই ঘরে আছে? তো যেই ঘরে 97.5 আছে ওই ঘরের প্রকৃত নিম্ন সীমার নিচের মানটাই হবে কত? L3। তাহলে L3 হচ্ছে 12.5। এরপরে ছোট হাতের n হচ্ছে 3, যেহেতু Q3 বের করতেছি। বড় হাতের n হচ্ছে 130 ডিভাইডেড বাই 4, h হচ্ছে 4 আগের মতোই। লাগবে হচ্ছে বড় হাতের F3, ছোট হাতের F3। যেহেতু আমাদের লাগবে 97.5, 97.5 এই ঘরে আছে। যেই ঘরে 97.5 আছে তার উপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে বড় হাতের F3। তাহলে 97.5 এই ঘরে আছে, তার উপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 88। তাহলে F3 হবে 88। আর যেই ঘরে 97.5 আছে ওই ঘরের গণসংখ্যাটা হচ্ছে ছোট হাতের F3। তাহলে F3 কত? 12 ইন্টু হচ্ছে h এর মান 4, যেহেতু 4 করে বাড়তেছে। তো এখানে ক্যালকুলেশন করলে মানটা আসে 15.67। তাহলে আমি Q3ও পেয়ে গেলাম, Q1ও পেয়ে গেলাম। চতুর্থ ব্যবধানের সূত্র বসে দিলাম Q3 মাইনাস Q1/2। তো এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসলো 4.69। এটাই হলো আমাদের চতুর্থ ব্যবধান। তো চতুর্থ ব্যবধান শ্রেণীকৃত মানের জন্য শিখলাম। অশ্রেণীকৃত মানেরটা কিন্তু খুবই সহজ ছিল। শ্রেণীকৃতটাও সহজ, কিন্তু সূত্রগুলো একটু প্যাচ লাগতে পারে, তাই একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করে নিব। আচ্ছা, লাস্ট টপিক। এটা অবজেক্টিভে আসে বেশি, সৃজনশীলে কতেও আসতে পারে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান সিগমা, সূত্রটা সরাসরি মুখস্থ রাখবা। রুট ওভার n স্কোয়ার মাইনাস 1/12। এটা হচ্ছে সিগমার মান। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কোনটা? 1 2 3 ডট ডট n পর্যন্ত। এটার পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে রুট ওভার n স্কোয়ার মাইনাস 1/12। তো এটা যদি সিগমা হয়, সিগমা কি? পরিমিত ব্যবধান। তাকে স্কোয়ার করলে আমরা কি পাবো? ভেদাঙ্ক পাবো। স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা গিয়ে শুধু থাকবে n স্কোয়ার মাইনাস 1/12। যেমন একটা এক্সাম্পল, 1 2 3 4 ডট ডট 80, এটার ভেদাঙ্ক কত? চাইতেই পারে নৈর্ব্যক্তিকের জন্য। তো এখানে মোট সংখ্যা আছে কটা? 80টা। তাহলে n ইকুয়াল টু 80। তাহলে ভেদাঙ্ক মানে কি? পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে ভেদাঙ্ক পাই সিগমা স্কোয়ার। মানটা আসবে n স্কোয়ার মাইনাস 1/12, n এর মান 80। মানটা বসে দিলেই কাজ শেষ, অ্যান্সার পেয়ে গেলাম। এই হচ্ছে পরিসংখ্যান। আমরা আগামীকালকে যদি আমরা ভিডিও দিই, আমি যদি ভিডিও দিই আগামীকালকে, তাহলে পরিসংখ্যানের উপর ক্লাস নিব। আর যদি না দেই সেক্ষেত্রে পরশু দিন নিব। পরিসংখ্যানের জন্য, সরি পরিসংখ্যান না, সম্ভাবনার জন্য এই 4টা সূত্র লাগবে: বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা,
স্বাধীন ঘটনা, অধীন ঘটনা। সম্ভাবনা ক্লাস 9-10 এ যেভাবে করছি অনেকটা ওইরকমই। আমি তোমাদের 9-10 এ থাকাকালীন সময়ে কিছু অ্যাডভান্স লেভেলের সম্ভাবনা করাইছিলাম কম্বিনেশন দিয়ে। ওইগুলো ছিল ইন্টারমিডিয়েটের। তো যেহেতু তোমরা আগে থেকে কিছুটা অভ্যস্ত আমার এই প্যাটার্নের সাথে, তোমাদের বুঝতে তেমন একটা কষ্ট হবে না, সহজই সম্ভাবনা। এই 1 2 3 4টা সূত্র মুখস্থ করে ফেলবা। আমি কমেন্ট বক্সে সূত্রটা আবার দিয়ে দিব ছবিটা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, শনিবার আমি তোমাদের বলছি একটা অনলাইন এক্সাম নিব বিপরীত বৃত্তীয় ফাংশনের উপরে। তো তোমাদের যদি এখনও বিপরীত বৃত্তীয় ফাংশনের যে কটা অঙ্ক আমি বলছি ওইগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকে, আগামীকালকের মধ্যে আমাকে বলবা। শনিবারে আমি অনলাইন এক্সাম নিব, এক একজনের এক এক রকম কোশ্চেন হইতে পারে। তো এক্সাম নেওয়ার প্রসিডিউরটা আমি আগামীকালকে তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেব। ওকে, ভালো থাকবে। আজকে এই পর্যন্তই থাকুক। তো কোয়ারেন্টাইনের এই সময় আমাদের অলরেডি 2টা চ্যাপ্টার কভার হয়ে গেল, বিপরীতবৃত্তীয় ফাংশন আর পরিসংখ্যান। এখনও পর্যন্ত আমি পদার্থটা ধরতে পারতেছি না, কারণ ফিজিক্স বই আমার কাছে নাই বাসায়। প্লাস ফিজিক্স পড়ানোর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, বোর্ডে অনেক কিছু বুঝাইতে হয়, যেটা এরকম স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে এখন তোমাদের যেমনি ম্যাথ পড়াইতেছি এমনি ওইরকম করে পসিবল না। তারপর আমি কোচিং থেকে হোয়াইট বোর্ড নিয়ে আসছি। যদি ওইরকম পসিবিলিটিস থাকে, আমার যদি সম্ভাবনা হয়, তাহলে আমি চেষ্টা করবো ফিজিক্সটাও বোর্ডে শুরু করতে হোয়াইট বোর্ডের মাধ্যমে। আপাতত আমরা ম্যাথটা কন্টিনিউ করতে থাকি। ওকে, আল্লাহ হাফেজ।